তো তিস্তা বাঁধ বা তিস্তা পরিকল্পনা নিয়ে একটা ভিডিওর উপর রিয়াকশন দিয়েছিলাম কিছুদিন আগে। আজকে আবার তিস্তা মহাপরিকল্পনার একটা ভিডিওর উপর রিয়াকশন দিচ্ছি। এটা আপডেট মানে পার্ট 2। গেলবার যেটার উপর রিয়াকশন দিয়েছিলাম এইটারই পার্ট 2 উনি বানিয়েছেন। টাইটেলটা হচ্ছে কি কি আছে তিস্তা মহাপরিকল্পনায়। যে ভিডিওটির উপর রিয়াকশন দিয়েছিলাম ওই ভিডিওটির বিষয়বস্তু ছিল এই তিস্তা পরিকল্পনাতে অর্থাৎ এই প্রজেক্টে ইন্ডিয়ার থেকে সরিয়ে চায়নাকে দেওয়ার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল। তো আজকে হয়তো আরো ডিটেলস পাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি দেখে নিই কি কি আছে একবার দেখি। কেউ যদি মনে করেন বাংলাকে অচল করবেন, মমতা ব্যানার্জি করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি, এবং জল নেই তিস্তায় গায়ের জোরে। মানে উনি বাংলাদেশকে বাংলাদেশের সাথে পানি ভাগাভাগি করতে হচ্ছে এমনটা ইচ্ছুক না। কিন্তু চায়না এই তিস্তা প্রকল্প নিয়ে কি করবে? কেনই বা তিস্তা প্রকল্প এতটা গুরুত্বপূর্ণ? চায়না তিস্তা প্রকল্প সম্পূর্ণ করতে পারলে বাংলাদেশের মানুষ কিভাবে লাভবান হবে? তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তরই জানতে চলেছি। ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, এই তিস্তা প্রকল্পটি তিস্তা নদীর উপরে করা হবে এবং এই প্রকল্পটি চায়নার অর্থায়নে করা হবে। মানে চায়না এটা কনফার্ম হয়ে গেছে এখন। আবার তারা নিজেরাই করে দিবে। চীন বাংলাদেশ সরকারকে এই প্রকল্প সম্পর্কে অনেক আগে থেকে প্রস্তাবনা দিয়েছে। এখন বাংলাদেশ সরকার ফাইনালি এই প্রকল্প চীনকে দিয়েছে কিনা তা এখনো সঠিকভাবে জানা যায়নি। চলুন দেখি এই তিস্তা প্রকল্পে কি কি থাকবে। এখন শিওর না, এরপরও উনি বলতেছেন যে চায়নাই করবে কাজটা, বাধার কারণে কিন্তু উনি নিজে শিওর না। পলি জমে জমে এই নদীর গভীরতা অনেকাংশে কমে গিয়েছে। নাম্বার 1, তিস্তা নদী খনন। তিস্তা নদীতে ভারতীয় বাঁধের কারণে শুকনো মৌসুমে এটাতে পলি জমে জমে এই নদীর গভীরতা অনেকাংশে কমে গিয়েছে। যার কারণে পানি নেই, আর পানি ধারণ ক্ষমতা যেদিকে চায় যেদিকে তাকায় শুধু বালি আর বালি, পলি জমে গিয়ে কম থাকার তিস্তা নদী আর নদীর মতো নাই, সৃষ্টি হয়। অনেকটা খালের মতো হয়ে গেছে মনে হয়। তিস্তা নদী খনন করা হবে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এটা খনন না করলে আগের অবস্থা ফিরবে না। গর্ত করা হবে। নাম্বার 2, অ্যান্টিবাঁধ নির্মাণ করা। যেহেতু তিস্তা নদীর উপরে ভারতীয় বাঁধ রয়েছে, যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হয় বাংলাদেশের অংশে তিস্তা নদীর উপরও বড় ব্যারেজ বা বাঁধ নির্মাণ করা হবে, যার ফলে বাংলাদেশ থেকে এই নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যাবে। নাম্বার 3, আন্ডারগ্রাউন্ড জলাধার নির্মাণ। নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি সেটি এই জলাধার নির্মাণ করে সেখানে রাখা হবে। বিশেষ করে শুকনো মৌসুমে এই জলাধারের পানি ব্যবহার করা হবে, যার ফলে নদীর নাব্যতাও ঠিক রাখা যাবে। এবং বন্যার সময় নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি সেগুলো এই জলাধারে সংরক্ষণ করে রাখা যাবে। আর এটার সাথে যদি কোনো বড় নদীর কানেকশন দেওয়া যায় তাহলে বন্যার সময় এই জলাধারে যে পানিগুলো আসবে সেই পানিগুলো সেই নদীতে পাস করে বন্যা অনেকাংশে প্রতিরোধ করা যাবে। নাম্বার 4, তিস্তা নদীর চারপাশে বাঁধ নির্মাণ করা। তিস্তা নদীর দুই পাশে প্রায় 173 কিলোমিটার পর্যন্ত বাঁধ দেওয়া হবে, যেটার ফলে এই নদীর তীরে নদী ভাঙনকে প্রতিরোধ করা যাবে। নাম্বার 5, স্যাটেলাইট শহর নির্মাণ। তিস্তা নদীর দুই পাশে প্রস্থ কমিয়ে যে জায়গা বাঁচবে এই জায়গাগুলোতে স্যাটেলাইট শহর নির্মাণ করা হবে। কোন ধরনের শহর? আর এটি অনেক দুনিয়াতে কোন জায়গায় এরকম শহর আছে? তিস্তার দুই পাশে রাস্তা নির্মাণ। আমি আজ প্রথম শুনলাম যে স্যাটেলাইট শহর। 15 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এই রাস্তা হবে 4 লেনের, যেটার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। তিস্তা নদীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিস্তা হাইড্রো ইলেকট্রিসিটি। তবে হাইড্রো ইলেকট্রিসিটি থাকবে কিনা সেটা পরিষ্কার করা হয়নি। এই প্রকল্পটির মাধ্যমে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা যাবে। পানির স্রোত এটা হলে আরো ভালো হয় থেকে বাংলাদেশের জন্য বিদ্যুৎ উৎপাদন করা যাবে। যদি উপরে কিছু পাবে করবে তাহলে এটি বিদ্যুৎ পাবে, যেটা দিয়ে সুন্দরভাবে অনেক কিছু করা যাবে।
ভালোভাবে কাজে লাগালে অনেক কিছু করা যাবে এই বিদ্যুৎটা বন্ধুরা দিয়ে। যেমনটা জানেন বাংলাদেশ যদি করে আর কি। নদীমাতৃক দেশ, আর এদেশে রয়েছে 700টির বেশি নদী। এর মধ্যে তিস্তা হচ্ছে একটি অন্যতম নদী। ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে সিকিম ঢুকেছে এই থেকে নদী। শুরু, আর এই নদীর ভারতের উপরে বাঁধ সিকিম তৈরি করেছে থেকে ভারত। এই বাঁধের নাম তারপর হচ্ছে বাংলাদেশ তিস্তা দিয়ে বাঁধ বয়ে বা গেছে। তিস্তা ব্যারেজ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবাতে এই বাঁধটি তৈরি করা হয়েছে। এই বাঁধটি হচ্ছে 285 ফুট উঁচু। এটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 60 মেগাওয়াট। অর্থাৎ এখানে একটি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ভারতের। বাঁধস্থলে বর্ষা মৌসুমে পানি থাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে কম, প্রায় এখানে চর পড়ে যায়। এই বাঁধের মাধ্যমে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষি কাজে লাগায় পশ্চিমবঙ্গ সরকার। ঠিক একই সময়ে বাংলাদেশে পানির অভাব দেখা যায়, কিন্তু সে সময় বাংলাদেশকে পানি দেয় না ভারত। তাদের ব্যবহার দেখলে মনে হয় এটা যেন তাদের বাপের সম্পত্তি। এই তিস্তা নদীতে ভারতের যেমন অধিকার রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের অধিকার রয়েছে। যদি এই তিস্তা পানি নিয়ে একটা চুক্তি হয়েছে, কিন্তু ভারত একদম বাংলাদেশের জন্মের শুরুতে, যার কারণে বাংলাদেশের চুক্তি পানি দেয় না। ফারাক্কা বাঁধের মতো বাস্তবায়ন হয় না। বাঁধও শুষ্ক মৌসুমে বাংলাদেশকে পানি দেয় না, আর বর্ষা মৌসুমে হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে দেয় ভারত। এই তিস্তা নদীর ওপরে ভারতের বেশ কয়েকটি বাঁধ রয়েছে। এই বাঁধগুলোর মধ্যে সব থেকে বড় বাঁধ হচ্ছে গজলডোবাই তিস্তা বাঁধ। এই বাঁধটি প্রায় 1 কিলোমিটার লম্বা। প্রধান বাঁধে রয়েছে 45টি সুইচ গেট, আর বর্ষার সময় সবগুলো সুইচ গেট খুলে দেয় ভারত। এতে করে বাংলাদেশের অনেক অঞ্চল পানির নিচে ডুবে যায়। এক কথায় বলা যায় ভারতের তিস্তা বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশের প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়। বিশেষ করে বাংলাদেশের নীলফামারী, রংপুর, দিনাজপুর এই জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দেয়। আর ভারতের এই তিস্তার ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য চীন সরকার বাংলাদেশকে একটি প্রস্তাব দেয়, আর সেটি হচ্ছে তিস্তা সেচ প্রকল্প বা তিস্তা প্রকল্প চালু করা। অর্থাৎ চীন যদি আমাদেরকে তিস্তা প্রকল্প চালু করে দেয়, তাহলে এই প্রকল্পের অধীনে বাংলাদেশ গ্রীষ্মের সময় অর্থাৎ গরমের সময় অনেক বেশি পানি পাবে, যে পানি দিয়ে শুষ্ক মৌসুমে পুরো সুবিধাটাই বাংলাদেশ নিতে পারবে। এর ফলে বাংলাদেশের ভূগর্ভস্থ পানি শুকিয়ে যাবে না, পানির লেয়ার উপরেই থাকবে। এতে করে বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। এছাড়া বর্ষার সময় ভারত যখন তাদের গেটগুলো খুলে দিবে, তখন কিন্তু বাংলাদেশে বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ তিস্তা বাঁধের মাধ্যমে আমরা সেই পানিগুলো রুখে দিতে পারবো। তাই ভারত চাইলেও বাংলাদেশে হঠাৎ করে বন্যা সৃষ্টি করতে পারবে না, আবার খরাও সৃষ্টি করতে পারবে না। এতে করে বাংলাদেশের ক্ষয়ক্ষতি অনেক পরিমাণে কমে যাবে। এই তিস্তা প্রকল্পের কাজ অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ভারতকে খুশি করার জন্য শেখ হাসিনা সরকার এতদিন এই প্রকল্পের কাজ শুরু করেনি। বিশেষ করে শেখ হাসিনার উচিত ছিল চায়নার সাথে মিলেমিশে এই প্রকল্পটির কাজ অনেক আগেই শুরু করা। কিন্তু শেখ হাসিনা ভারতের বিরুদ্ধে কখনোই এই কাজটি করেনি, কারণ তিস্তা প্রকল্পে চীন সহায়তা করলে সেখানে খুশি হতো না ভারত। ভারত সরকার সবসময় চায় যেন চীন বাংলাদেশের থেকে দূরে থাকুক, ফলে চীনকে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেবে না ভারত। আর এই কারণে তিস্তা প্রকল্প থেকে চায়নাকে এতদিন দূরে রাখা হয়েছিল। শেখ হাসিনা সরকার ইচ্ছা করে এই প্রকল্পটি এতদিন ঝুলিয়ে রেখেছিল। এরপর শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ঘটে এবং বাংলাদেশের ক্ষমতায় বসে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি। তিনি ক্ষমতায় আসার পরপরই চীনের রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছে এবং এই মিটিং এ প্রকল্পটি দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। হয়তো আগামী 1-2 বছরের মধ্যে আমরা দেখতে পাবো তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এই তিস্তা প্রকল্প শেষ হয়ে গেলে এখানে পর্যটন কেন্দ্র তৈরি হবে এবং সারা দেশ থেকে মানুষজন এখানে ঘুরতে আসবে। এছাড়া বাংলাদেশ পর্যটন এরিয়ার মতো এখান থেকে পর্যটন এরিয়ায় পরিণত হবে তিস্তার দুই পাশ। পানির স্রোতকে কাজে লাগিয়ে আসলে প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা বাংলাদেশের জন্য। তিস্তা ব্যারেজের উপরে বাংলাদেশ চাইলে রাস্তাও তৈরি করতে পারবে। এর ফলে বাংলাদেশের লাভ হবে অনেক। সবকিছু মিলিয়ে বলা যায় এখানে বাংলাদেশের অনেক বড় একটি সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পটি সঠিকভাবে শেষ হলে উত্তরবঙ্গের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে কৃষিকাজের ব্যাপক প্রসার ঘটবে এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে। এছাড়া এখানে নৌ যোগাযোগও বৃদ্ধি পাবে, যেহেতু নদী খনন করে নদীর গভীরতা বাড়ানো হবে। তো আপনারা কারা কারা চান যে তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হোক? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর দেশকে ভালোবাসবেন। এই প্রজেক্টটি যদি বাস্তবায়ন হয়, নিঃসন্দেহে বাংলাদেশে কিন্তু বড় ধরনের একটা প্রফিট হবে। শুধু তিস্তার পারাপারের, তিস্তার আশেপাশের লোকজনই নয়, পুরো দেশের অর্থনীতিতে অর্থাৎ সামগ্রিক অর্থনীতিতে একটা বিরাট একটা ইম্প্যাক্টরই হবে। তবে এইটাও অবশ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে চায়নার সাথে ডিল করতে গেলে কিন্তু
ঋণের যে ব্যাপারটা ওইটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই ঋণের জালে পরে কিন্তু শ্রীলঙ্কার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো সে কথা মাথায় রেখে কিন্তু বাংলাদেশকে আগাতে হবে। যদি এই প্রজেক্টটা চীনের মাধ্যমে করা হয় তাহলে অবশ্যই যতটুকু সম্ভব বাংলাদেশের নিজের পকেট থেকে টাকা এখানে ইনভেস্ট করা, কারণ ঋণের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এইটার রাজস্ব কিন্তু বাংলাদেশ পাবে অনেক দেরিতে। আগে কিন্তু চায়নার প্রফিটটা তুলে নেবে, তারপরে বাংলাদেশের ভাগে পড়বে। তো সেক্ষেত্রে অবশ্যই জেনে শুনে পা বাড়াতে হবে। আর যদি বাস্তবায়ন হয় তাহলে তো এখানে আর কোনো কথাই নেই। বাংলাদেশের যে এটা একটা বিগ একটা চেঞ্জ আসবে, এটা আপনি আমি সবাই জানে। আর এই তিস্তা প্রকল্প আসলে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ এই তিস্তার সাথে লাখ লাখ জনের প্রফেশন যুক্ত একদম ডাইরেক্টলি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? এই ব্যারেজটা কি হওয়া উচিত, এবং এই ব্যারেজটা কার মাধ্যমে হওয়া উচিত, চীনের মাধ্যমে নাকি ভারতের মাধ্যমে? বর্তমানে কিন্তু অনেক চেঞ্জ আসছে বাংলাদেশের পলিটিক্সের। তো এখন চীনের সম্ভাবনাটাই বেশি, চীন এই প্রজেক্টটা পেতে পারে। আর যদি অন্যান্য দেশে যদি এখানে কানেক্টেড হয় সেক্ষেত্রে আসলে আমরা সাধারণ জনগণ বলার কিছু নাই। আমরা শুধু চাই এই তিস্তা ব্যারেজটি হোক, বাংলাদেশ তার যে সুবিধা ওই সুবিধাতে আদায় করুক। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর তিস্তা ব্যারেজ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই শেয়ার করবেন।